তোমার এত গতি কেন? জানো না বেশি গতি কখনো ভালো হয় না। গতি না থাকলে তো আর করে মজা নেই ম্যাম, তাই একটু একটু গতি বাড়িয়ে কাজটা করি। শ্যাট আপ। এখানে আমি তোমাকে ডাবল মিনিংয়ে কথা বলিনি, আমি বলেছি গতি নিয়ে কথা। আমিও তো গতি নিয়ে বললাম ম্যাম। আমার মনে হচ্ছে আপনি নিজেই ডাবল মিনিং কথা বলতে চাইছেন আমার সাথে। নীরবের কথাটা কানে আসতেই নিধির মেজাজটা খারাপ হয়ে গেল। প্রায় 35 ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করার পর কারো মেজাজ আর ঠিক থাকতে পারে না। নিধি নীরবের এমন তোত্তেরা কথাগুলো শুনে রেগে বোম হয়ে যায়। নিধি খানিক ঝাড়ি দিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলে, এই তোর কি শ্বশুরবাড়ি যাওয়ার বড্ড তাড়া আছে নাকি? লেডি পুলিশ অফিসারের সাথে ফাজলামি করিস তুই? সরি ম্যাম, আপনি যদি চান তবে আমার চালান কেটে দিতে পারেন, সমস্যা নেই কোনো। প্রথমে ভেবেছিলাম তোকে ছেড়ে দেব, কিন্তু তোর মতো ড্যামনাকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না, তোর খবর নিতেই হবে। নিধির কথাটা বলতেই নিচের একটা ফাইল কনস্টেবলের থেকে চেয়ে নিল। অতঃপর আর কি নীরবের বাইকের নাম্বার নোট করে নীরবকে ফাইন করল। নীরব নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরবের ঠোঁটের কোণে উকি দিচ্ছে মিষ্টি হাসির রেখা। এই মিষ্টি হাসির পেছনে থাকা রহস্যটা কেউ হয়তো জানে না। নিধি নীরবের দিকে তাকাতেই দেখতে পেল নীরব মনের খুশিতে একটা ঘোরের মাঝে হারিয়ে গেছে। নীরবকে এমন করে ঘোরের মাঝে হারিয়ে যেতে দেখে নিধি আরো বেশি রেগে গেল আর নীরবকে চিৎকার করে ডাকতে লাগলো। নীরব নিধির ডাক শুনেছে কিনা তাতে তো খানিক সন্দেহ আছে ঠিক, তবে নীরব নিজের পকেট থেকে 5,000 টাকা বের করে নিধির হাতে তুলে দিল। নিধি টাকাগুলো নিয়ে তার ফোর্স সহ নীরবের সামনে দিয়ে চলে গেল। নিধি পুলিশের জিপে বসে আছে। নিধির ঠিক বিপরীত পাশে বসে আছে নিধির বান্ধবী। বলে রাখা ভালো যে নিধির একটাই বেস্ট ফ্রেন্ড, যার নাম তমা। তমার সাথে একই দিনে নিধিও এই থানায় জয়েন করে। তমা নিধিকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলে উঠল, আচ্ছা নিধি, ওই ছেলেটা, আরে নামটা যেন কি? নীরব, কি হয়েছে এখন আবার তুইও ছেলেকে নিয়ে পড়লি কেন? আরে না, ওর ফাইন যেন কত হয়েছে? কত আবার? 2,000 টাকা। কিন্তু ছেলেটা যে তোকে 5,000 দিল, সেটা কি হবে? তুই তো এখন তা না হলে ঘুষ নিতে শুরু করেছিস। তোমার মুখ থেকে ঘুষের কথাটা শুনে নিধির হজম হলো না। নিধির বাবা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। নিধির বাবা সময়ে সময়ে নিধিকে এই শিক্ষা দিয়েছে, সব সময় নিজে সৎ থাকতে আর লোকের সেবা করতে। কখনো কারো থেকে ঘুষ নেওয়াটা নিধির রক্তে নেই। নিধি তোমার দিকে খানিক রাগী দৃষ্টিতে তাকিয়ে ভীষণ শক্ত গলায় তোমাকে উদ্দেশ্য করে বলল, তমা, এটা তুই কি বললি? আমি ঘুষ নিয়েছি মানে? আমি কে সেটা কি ভুলে গেছিস তুই? আরে নিধি, তুই আমার কথায় এত রেগে গেলি কেন? আমি তো মজা করে বলছি। সব কিছু নিয়ে মজা করাটা আমার একদম পছন্দ না। সেখানে তুই নিজেও ছিলি। ওই ছেলেটা টাকা দিয়েছে, পরে আমি ওকে ফেরতও দিয়েছি, কিন্তু সে নিজের ঘোরের মাঝে হারিয়েছিল, তাই তাকে আর কিছু বলিনি আমি। সেটা তো জানি, তবে নিধি প্লিজ, আমি তোর সাথে ফাজলামি করছি, সত্যি কিছু মন থেকে বলিনি। হয়েছে, এখন ছাড় এসব। আমার মাথাটা এমনিতেই খারাপ আছে, তাড়াতাড়ি থানায় চল। ওকে দোস্ত, আমি যাচ্ছি। তমা গাড়িটা থানার দিকে নিয়ে যেতে বলল। তোমার রিধিকে খুব ভালো করেই জানে, রিধি একবার রেগে গেলে তার রাগ ভাঙানোটা অনেক কষ্টকর হয়ে পড়ে। তাই তোমার রিধির থেকে ক্ষমা চেয়ে নিয়ে চলতে লাগলো। থানার সামনে গাড়ি আসতেই রিধি গাড়ি থেকে নেমে পড়লো। নিধি গাড়ি থেকে নেমে পড়ে সোজা নিচের কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে নিচে নিজের চেয়ারে বসলো। কিছু সময় অফিসিয়াল কাজ করার পর মুহূর্তেই তোমার দৌড়ে এসে নিধির কেবিনে ছুটে আসলো। তোমার নিধির কেবিনে ছুটে এসে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তোমার কথাটা শুনে নিধির মেজাজটা খারাপ হয়ে গেল। নিধি নিজের মুখটা কুঁচকে ফেলে তোমাকে বলল, নিধি, রাস্তায় যে ছেলেটার তোর মাথা খারাপ করে দিচ্ছিল, সেই ছেলেটা থানায় এসেছে। কেন এসেছে? এখন আবার কি চাই? কি জানি, আমাকে বলছে তোকে ডেকে দিতে, তোর সাথে নাকি কি কথা আছে। দেখ তমা, আমার মাথা গরম করে দিয়ে ও কি চায় আমি বুঝি না। আমার মাথা গরম হয়ে গেলে ওর জীবনটা নিয়ে নিতেও আমি 2 মিনিট সময় লাগবে না। আচ্ছা দাদা, তুই একটু, আমি গিয়ে দেখছি, তুই দোস্ত একটু শান্ত থাক। তোমা কোনো মতে নিধির রাগকে থামাতে বলে দ্রুত চলে গেল নিধির কেবিনের বাইরে।
তমা নিধির কেবিনের বাইরে গিয়ে দেখতে পেল নীরব ঠায় দাঁড়িয়ে আছে। তমা এবার খানিক রেগে গিয়ে নীরবকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে বলল, এখনো এখানে দাঁড়িয়ে আছেন? বললাম তো নিধি ম্যাম নেই, আপনি আসতে পারেন। কি গো শালি আমার, শুধু শুধু নিজের জিজুকে মিথ্যা বলছো কেন? আমি তো জানি তোমার বান্ধবী ভিতরেই আছে। জিজু মানে কি জিজু? কার জিজু? একদম উল্টাপাল্টা কথা বলবেন না, আর একটা বাজে কথা বললে একদম ভেতরে ভরে দিব। সরি শালি আমার, আমি চাই না তোমার ভিতর মানে তোমার মনের জেলে যেতে। আমি তো চাই আমার মহারানীর মনের ভিতর যেতে। উফ, অসহ্য করতো এই ছেলে। তোমার মাথায় কি কিছু নেই? একটা কথা কয়বার বলতে হয়? নিধিকে পাবে না, যাও এখন। আমি যেতে পারবো না, ওনার সাথে আমার জরুরি কথা আছে। উনি আসুক, তারপর কথা বলে আমি। নীরব সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই নিধি চলে আসলো। নিধি এসে নীরবকে এইখানে দাঁড়িয়ে তোমার সাথে ঝগড়া করতে দেখে রেগে বোম হয়ে যায়। নিধি রেগে বোম হয়ে গিয়ে নীরবের দিকে এগিয়ে এসে ভীষণ রাগী কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, কি সমস্যা? এখানে এসে ঝামেলা করছো কেন? ও মিস, আপনাকেই খুঁজতেছিলাম, অবশেষে আপনাকে পেলাম। কোথায় ছিলেন আপনি? শাট আপ! এখানে আমি কোনো প্রকার ফাজলামি করতে আসিনি। কি প্রয়োজনে এসেছো সেটা সরাসরি বলো। আসলে মিস, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমার এই ছোট্ট মনটা না কেউ একজন চুরি করে ফেলেছে। যদি সম্ভব হয় তো আমার মনটা একটু খুঁজে দিন। মন চুরি হয়েছে মানে? এসব কি ধরনের ফাজলামি? আমি বারবার করে বলছি আমার সাথে ফাজলামি করতে না। আমার কথা কি কানে যায় না তোমার? আমার সব থেকে বড় সম্পদটা চুরি হয়ে গেল, আর আপনি বলছেন যে আমি ফাজলামি করছি? এটা কোন ধরনের কথা মিস নিধি? শোনো, তোমাকে আমি শেষবারের মতো একটা ওয়ার্নিং দিচ্ছি। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হবে, তা না হলে এর পরের বিষয়গুলোর জন্য আমি দায়ী থাকবো না। নিধির চোখ রাঙানি দেখে নীরব বেশ বুঝতে পারলো যে নিধির রাগ এখন বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে। এখন আর এইখানে দাঁড়ালে সেই বিপদ নীরবের ওপর দিয়েই যাবে। নীরব মাথাটা নিচু করে চোরের মতো দ্রুত গতিতে থানা থেকে বেরিয়ে গেল। নীরব থানা থেকে চলে যেতেই নিধি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কেবিনে চলে গেল। নীরব থানার বাইরে এসে দাঁড়িয়ে আপন মনে বলে উঠল, উফ, একটুর জন্য বেঁচে গেছি। তা না হলে আজ আমার হয়ে যেত। এই মেয়েটা এত রাগী কেন? উফ, কোনো কথা একদম সহ্য করতে পারে না। এমন রাগী মেয়েকে নিজের করে নিতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। নীরব আপন মনে কথাটা বলে চলে যায় নিজের বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠে নীরব দ্রুত ফ্রেশ হয়ে নিয়ে খাবার টেবিলে এসে হাজির হলো। নীরবের অভ্যাসগুলো একটু অদ্ভুত। নীরব কখনো একা খাবার খেতে পারে না। নীরব নিজের পরিবারের সাথে সবসময় খাবার খায়। আজও তার ভিন্ন কিছু হয়নি। নীরব খাবার খেতে বসে নীরব তার পরিবারের সবার সাথে খাবার খেতে বসতেই নীরবের বাবা মিস্টার নিমেষ নীরবকে উদ্দেশ্য করে বলল, কিরে, আজ তোকে দেখছি খুব তাড়া করছিস, কোথাও কি যাবি নাকি? না বাবা, আসলে আজ একটু আমার বন্ধুদের সাথে। শোন বাবা, আমি আজ অবধি কখনো তোকে কোনো কাজে বারণ করিনি, আর না কখনো তুই আমার কোনো বারণ শুনেছিস। তুই সবসময় নিজে মর্জি মতো চলতে চেয়েছিস, আর আমি আর তোর মা তোকে সেটাই করতে দিয়েছে। ও বাবা, এখন আবার এসব কথা কেন বলছো? আমি তোমার অফিসে গিয়ে কাজ করব, সত্যি বলছি। তবে আগে একটু মনটা ভরে আড্ডা দিয়ে নেই। জীবনে সব কিছু কি এইসব আড্ডায় থাকে না খোকা। আমি আমার নিজের জীবন থেকে শিখেছি, টাকা থাকলে সব থাকে, তাই টাকার পেছনে ছুটতে হবে। আমি কোথায় বললাম যে টাকার প্রয়োজন নেই? টাকার যেমন প্রয়োজন আছে, ঠিক তেমন প্রয়োজন আছে একটু শান্তির। টাকা আর শান্তি এক জিনিস না বাবা। আজকাল কার ছেলে তোরা, তোদের আর কি বলবো, যা ইচ্ছা হয় কর। নীরবের বাবা খানিক অভিমান করলো নিজের ছেলের ওপর। তাছাড়া অভিমান না করেও তো উপায় নেই। এমন খামখেয়ালি ভাবে চলাফেরা কেউ কতদিন অবধি সহ্য করে? সবার একটা সহ্যের শেষ আছে। নীরব যদিও নিজের বাবার মনের কথাটা বুঝতে পেরেছে, কিন্তু এখন তো নীরবের নিধির সাথে দেখা করার সময়। এখন একটু সময় নিয়ে রাগে পুলিশটার সাথে প্রেম করতে হবে।
তারপর অফিসের কাজ সামলানো যাবে। নীরব দ্রুত খাবার শেষ করে নিচের বাইক নিয়ে বেরিয়ে গেল। গতকাল থানায় গিয়ে নীরব একজন কনস্টেবলকে কিছু টাকা দিয়ে হাত করেছে, যাতে করে নিধির গতিবিধি সে জানতে পারে। নীরব বাসা থেকে বেরিয়ে কনস্টেবলকে কল করে জেনে নিল নিধি কোথায় আছে, আর সে অ্যাড্রেসে নিচের বাইক ছোড়াতে লাগলো। প্রায় ঘন্টাখানিক বাইক চালানোর পর নীরব আচমকা দেখতে পেল একটা পুলিশের জিপ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর অনেক লোক ভিড় করে আছে। এই দৃশ্য দেখে নীরবের মনের মাঝে কু ডাকল। নীরব নিজের বাইকটা সাইডে পার্ক করে লোকজন ঠেলে ভেতরে প্রবেশ করতেই যা দেখতে পেল তা দেখার জন্য নীরব মোটেও প্রস্তুত ছিল না। নীরব দেখতে পেল নিধির দুই হাত দুই দিকে করে দুইজন লোক শক্ত করে নিধির হাত চেপে ধরে আছে, আর একটা লোক নিধির দিকে এগিয়ে যাচ্ছে। লোকগুলোকে দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে এই লোকগুলো আসলে বখাটে। তার মানে কি নিধি বিপদে আছে? নীরব নিধির বিপদ বুঝতে পেরে দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালো। নীরব ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে কৌতূহলী কণ্ঠে বলল, এই কি হচ্ছে এখানে? পুলিশকে এমন করে আটকে রেখেছিস কেন? তুই কে বে? আমাদের কাজে বাধা দিচ্ছিস কেন? আমি কে সেটা আসল কথা না, এখানে হচ্ছেটা কি সেটা আসল কথা। কেন চোখের উপর কি কাঠের চশমা পরেছিস নাকি? দেখতে পাচ্ছি না। এই মাছ তো ফিগার ওয়ালের দিকে এগিয়ে যাচ্ছি। আয়, তুইও আয়। লোকটার কথাটা শুনে নীরবের মাথায় আগুন ধরে গেল। নীরব মনে মনে যাকে নিয়ে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখছে, সেই মেয়েটাকে নিয়ে কেউ বাজে কথা বলবে, এইটা নীরব কি করে মেনে নিবে? নীরব রাগে গজগজ করে উঠে সজোরের সামনে দাঁড়িয়ে থাকা লোকটার নাকের ওপর ঘষি মারল। নীরবের হাতের পাঞ্চ খেয়ে লোকটা নিজের জায়গা থেকে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ল। নীরব নিজের ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল নিধির চোখে জল। নীরবের মাথাটা আরো গরম হয়ে উঠল। নীরব নিধির রাগকে সহ্য করতে পারে, কিন্তু নিধির চোখের জল না। নীরব একে একে সবগুলো ছেলেকে উত্তম মাধ্যম দিতে লাগলো। এর মাঝে একটা ছেলে এসে নীরবের পেটে ছুরি মারল। তবে নীরব খুব কৌশলে সেই ছেলেটাকেও নিজের বাগে নিয়ে নিল। সবগুলোকে মেরে নীরব নিধিকে সেভ করে ফেলল। নিধিকে পুলিশ জিপের সামনে নিয়ে এসে নীরব নিধিকে উদ্দেশ্য করে বলল, আপনি ঠিক আছেন তো? কোনো ক্ষতি হয়নি তো আপনার? নীরবের প্রশ্নের কোনো প্রকার উত্তর নিধি দিল না, বরং নীরবকে অবাক করে দিয়ে নিধি সজোরে একটা, মাথা মোটা নাকি তুই? পেটে ছুরি ঢুকে গেছে তোর, আর আমাকে জিজ্ঞেস করছিস আমি ঠিক আছি কি না? আরে মিস, তাই বলে আপনি আমাকে এত জোরে একটা থাপ্পড় মারবেন? আমি তো আপনাকে সেভ করতেই। কে বলেছে আমাকে সেভ করতে? আমি বলেছি আজ যদি তোর বিপদ হয়ে যেত তখন কি হতো? আরে আমার কিছু হতো না, আপনি আছেন তো নাকি? আমি একদম ঠিক থাকবো। আমি নিজেই তো বিপদে ছিলাম, আমি কি করে? থাপ্পড় মারল। নিধির বলা সম্পূর্ণ কথাটা শেষ করার আগে নীরব নিজের চোখ বন্ধ করে রাস্তার মাঝে ঢলে পড়ল। নিধি এমন একটা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। নীরব মাটিতে ঢলে পড়তে নিধি একটা চিৎকার করে উঠল, আর দ্রুত গিয়ে নীরবকে কোনো মতে ধরে হাসপাতালে নিয়ে এলো। ডক্টরের চিকিৎসা চলল 5 ঘন্টা ধরে। অতঃপর নীরবের জ্ঞান ফিরল। নীরবের কান ফিরতে নীরব নিজের পাশে নিধিকে দেখতে পেল। নীরব খানিক মৃদু কণ্ঠে নিধিকে ডেকে বলল, ম্যাম, আমি বেঁচে আছি তো? নীরবের এই কথা শুনে নিধি তেরে আসলো নীরবের কাছে, আর নীরবের কাছে এসে নীরবের বুকের উপর খিল ঘষে মারতে লাগলো নিধি কান্না করছে। নীরবের জন্য আচমকা মনের মাঝে এত ভালোবাসা কোথা থেকে সৃষ্টি হলো নিধি নিজেও বলতে পারবে না। নিধি নীরবকে মার দিতে দিতে পাগলের মতো বলতে লাগলো, এই অশুভ ছেলে, আজ তোকে আমি শেষ করে ফেলবো। এই মুখে আর কখনো একটাও বাজে কথা বলবি না। কেন ম্যাম, আমাকে কি আপনি ভালোবাসেন নাকি? আমি মরে গেলেই বা আপনার কি? একদম খুন করে ফেলবো, আর একবারও ও কথা মুখে নিলে। আমি তোকে ভালোবাসি তো সেই প্রথম দেখার পর থেকেই, যেদিন তুই প্রথম ভার্সিটিতে থেকে বাড়ি ফিরছিলি। নিধি আসলে অনেক আগে থেকেই নীরবকে জানতো। নীরব ভার্সিটি থেকে বাসায় ফেরার পথে নীরবের সাথে নিধির প্রথম দেখা হয়। নীরব তখন এত খেয়াল করেনি, নিজের মতো করে সে বাসায় ফিরছিল। সেই দিন নীরবকে প্রথমবারের মতো দেখে নিধি তার প্রেমে পড়ে যায়। তবে নিধি এই প্রেমকে মনের কোণে ঠাঁই দিতে চায়নি, কারণ নিধি নীরবের সিনিয়র। নিজে থেকে সে যদি নীরবকে নিজের মনের কথা বলে তবে নীরব অন্য কিছু মনে করতে পারে, কিন্তু আজ সে নীরব নিজে নিধির কাছে এসে ধরা দিয়েছে।
নিধি নীরবকে সবকিছু খুলে বলার পর নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে। নীরব বুঝতে পারছে না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি এমন করে নিজের ভালোবাসাকে পেয়ে যাবে সে, এইটা যেন নীরব কল্পনাও করতে পারেনি। নীরবও একটু সাহস করে নিধিকে জড়িয়ে ধরল। 2 দিন পর নীরব একদম সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর নীরব আজ নিধির সাথে একটা পার্কে দেখা করছে। নিধি নীরবের আসার আগেই পার্কে এসে হাজির। বেশ কিছু সময় নীরবের জন্য অপেক্ষা করার পর নীরব আসলো। নীরব পার্কে এসে নিধির পাশে বসতেই নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই সোনা, তোমার ওই দুটোর এখন কি অবস্থা? আমার কোন দুটোর কথা বলছো তুমি? আরে ওই দুটো, বুঝতে পারলে না? ওই দুটো। আরে কোন দুটো? কি সব কথা বলছো? কিছুই তো বুঝতে পারছি না, ভালো করে খুলে বলো। আরে দেখা যাচ্ছে যে তোমার ওই দুটো। নীরবের কথা শুনে নিধি খানিক আজ করতে পারলো যে নীরব আসলে কি বলছে। নিধি নীরবের কথা মতো নিজের বুকের ওপর তাকাতেই দেখলো তার বুকের ওপর ওড়না দেয়া আছে। নিধি নিজের বুকের ওপর ওড়নাটা ঠিক করে নিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, উফ, এখন তো শীতকাল, তাই ঢেকে রেখেছি, এই কারণে গরম হয়েছে। আহা, এত গরম হয়ে থাকলে কি আমি নিজেকে আটকে রাখতে পারবো বলো? আমার ভিতর তো তোল পার শুরু হয়ে যাবে। কেন তোলপাড় হবে? তাছাড়া ওই দিন না বললে তোমার গরম জিনিস খেতে মোটেও ভালো লাগে না? এখন কেন বলছো ভালো লাগে? আরে সব জিনিস কি গরম খাওয়া যায় নাকি? কিছু জিনিস ঠান্ডা করে খেতে মজা বেশি। এসব ফালতু কথা রেখে দিয়ে কাজের কথা বলো। রাতে কি ঘুম হয়েছে তোমার? কি করে ঘুমাবো? এমন করে কেউ যদি জ্বালাতন করে ফোনে, তবে কি ঘুমানো যায়? আরে পাগল নাকি? আমি তোমাকে কেন জ্বালাতন করব? তুমি নিজেই তো জেগেছিলে নিজের ইচ্ছায়। আচ্ছা তাই নাকি? আমি আরো ভাবলাম তুমি আমাকে জ্বালাতন করেছো। তুমি তো আরো অনেক কিছু ভাববে। যাকে এই প্রথম কেউ নিজের বয়ফ্রেন্ডকে সন্ধ্যার সময় পার্কে দেখা করতে ডাকে। কালে কালে আর কত কি দেখবো বলো? উফ বজ্জাত, আমি সারা দিন কাজে বিজি থাকি, তাই ডাকতে পারিনি। এখন ফ্রি, তাই ডেকেছি। বুঝতে পেরেছি। এখন আমার ঘুম পাচ্ছে, কি করব? এখানেই ঘুমিয়ে পড়ো, সমস্যা নেই তো। এখানে কি কেউ ঘুমাতে পারে? এখন ঘুম হবে না, তার থেকে বরং আমরা একটু করে মজা। নিধি কথাটা বলতেই নীরবের গরম হয়ে থাকা ওটা নিজের ঠান্ডা মলিন জায়গার সামনে নিয়ে গেল। নিধি আলতো করে নীরবের ওটা নিজের হাতের ভেতর নিয়ে নিল। নিধি নীরবের কপালে নিজের হাত রেখে মালিশ করতে লাগলো। নিধির হাতের স্পর্শ নীরবের শরীরে পড়তেই নীরবের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। নীরব নিজের চোখ জোড়া যেন আর খুলে রাখতে পারছে না। নীরব নিজের চোখ বন্ধ করে নিয়ে নিজের হবু স্ত্রীর আদর স্পর্শ অনুভব করছে। কিছু সময় নিজের চোখ জোড়া বন্ধ করে থাকতেই নিধি নীরবের চোখের দিকে তাকালো। নীরবকে এমন করে চোখ বন্ধ করে থাকতে দেখে নিধি প্রশ্নসূচক কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি এমন করে নিজের চোখ জোড়া বন্ধ করে আছো কেন? তোমার মনের ভেতরে কি কিছু হচ্ছে? আহ, তোমার হাতের এই স্পর্শ আমার ভিতরটা এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করেছে, তাই আমি নিজের চোখ বন্ধ করে আছি। কচু, এবার বুঝেছো তো আমি তখন তোমায় কি কথা বলেছি? তোমার ভুল ভাবনা কি শেষ হয়েছে? না গো, আমি এখনো কিছুই বুঝতে পারিনি। আমায় আরো ভালো করে বোঝাতে হবে, আমায় আরো ভালো করে বুঝতে হবে, আমায় আরো ভালো করে বোঝাও। ইস, আসছে ঢং করতে। আমি আর কিচ্ছু তোমায় জানাতে পারবো না, এইটুকুই যথেষ্ট। উফ, এই তুমি নিজের হাত সরিয়ে নিলে কেন? আমায় একটু শান্তি দিতে কেন কিপটিমি করো তুমি? কিসের শান্তি? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না নাকি? তুমি আসলে এসব করছো আমার থেকে অন্য কিছু নিয়ে নেওয়ার জন্য। তোমার থেকে অন্য কিছু নিয়ে নেওয়ার জন্য মানে? আমি তোমার থেকে অন্য কি নিয়ে নিব? সেটা তো তুমি জানো, আমি কি করে বলবো তোমার মনের কথা? আমি কি কারোর মন পড়তে পারি নাকি? কেন পারো না? সবাই নাকি প্রিয়জনের মন পড়তে পারে, তুমি কেন পারো না? আমি এত পারি না, ঢং করো না, হাত ছাড়ো, আমি চলে যাব। আমি কি ধরে রাখছি নাকি? যেখানে ইচ্ছা চলে যাও, এই ভালোবাসার কাঙালকে রেখে যেখানে খুশি যাও। এমন করে আমায় ধরে রাখলে আমি কি করে যাব? আমায় ছাড়ো, তারপর আমি যাব। আমি কখন তোমায় আটকালাম? আমি কাউকে আটকে রাখিনি।
এখন কি খুব বেশি হচ্ছে? এখন কিন্তু খুব বেশি হচ্ছে, এই আমি বলে দিচ্ছি। আমায় না ছাড়লে কিন্তু এখন খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে দেখি, একটু দেখাও তো। আসছে খারাপ করতে। তাই না? দেখবে তো? ওকে, তোমায় দেখাচ্ছি। নিধি কথাটা বলতেই ধুম করে নীরবের দিকে এগিয়ে এলো। নীরব নিধির দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। নিধি নীরবের ঠোঁটের কোণে মুচকে হাসির ঝলক দেখে একটা বকা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে কোনো শব্দ না করে ধুম করে নীরবের শার্টের কলার চেপে ধরল। নিধি নীরবের শার্টের কলার চেপে ধরে নীরবের দিকে নিচের ঠোঁট জোড়া এগিয়ে দিল। নিধি নীরবের ঠোঁটের দিকে নিচের ঠোঁট জোড়া এগিয়ে দিয়ে নীরবের চোখের দিকে তাকালো। নীরবও নিধির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি বোঝার চেষ্টা করছে নীরবের মনের মধ্যে কি চলছে। নীরব নিধির এমন চাহনি দেখে নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, তখন আমি তাকিয়েছিলাম তোমার দিকে, তো হাজারটা কথা শুনিয়েছ। এখন যে তুমি আমার দিকে তাকিয়ে আছো, এখন কি করব আমি? ইস, কি করবে? আমি তো আমার স্বামীর দিকে তাকাতেই পারি, তাতে তোমার সমস্যা কোথায়? আমিও তবে তোমার দিকে এমন করছি, তাকিয়ে থাকি। তুমিও আমায় কিছু বলতে পারবে না, ওকে? তাকাও না আমার দিকে, জাস্ট তাকিয়ে তো দেখো। এমন মার দিব না একদম। কোনটা ধরবে? জি, একদম তাই। আমার কাছে খাবার মতো কিছুই নেই, তুমি যতটা চাও না কেন, কোনো লাভ হবে না। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি খাবার মতো অনেক জিনিস আছে তোমার কাছে, আর আমি তোমার থেকে ওইসব কিছুই খেয়ে নিব। নীরব কথাটা বলতেই নিধির কোমর জড়িয়ে ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিধিকে নিচের বুকে নিয়ে এলো। নীরব নিধিকে নিচের বুকে নিয়ে এসে শক্ত করে নিধিকে জড়িয়ে ধরলো। নীরব নিধিকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নিধির ঘাড়ে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেতে লাগলো। নীরবের ঠোঁটের এমন গভীর স্পর্শ নিধির সারা শরীরের মাঝে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। নিধি নিজেকে যেন শান্ত করে রাখতে পারছে না। নিধি নীরবের পিঠের উপর নিজের হাত রেখে শক্ত করে নীরবের পিঠে চেপে ধরে। নীরব নিধির এমন হাতের স্পর্শে নিজেকে সামলাতে পারল না। নিধির কোমরে হাত রেখে আলতো করে নিধির ঘাড়ের ওপর নিচের দাঁত বসিয়ে দিতে নিধি কোকিয়ে উঠল। নিধি কোকিয়ে উঠতে নীরব নিধির কাঁধের ওপর থেকে নিচের মুখ তুলে নিয়ে নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি হলো তোমার? এমন করে কুকিয়ে উঠলে যে, সব ঠিক আছে তো? উফ, এমন করে কেউ চুমু খায়? তুমি আমার ঘাড়ের উপর কামড়ে দিলে কেন? আমি কি কোনো খাবার জিনিস নাকি? উফ, সরি সোনা, আমি খেয়াল করতে পারিনি, তাই ভুল করে আর কি। ভুল? এমন করে আমার কাঁধের উপর নিজের ঠোঁটজোড়া বসিয়ে দিয়ে নাকি তুমি ভুল করেছো? ফাজিল লোক একটা। আমায় ফাজিল বলো না, ওকে? আমি কি জানতাম নাকি তুমি এমন করে রিয়াক্ট করবে? আমি কোথায় রিয়াক্ট করলাম? আমি তো শুধুমাত্র একটু কোকিয়ে উঠেছি, এটা তো ভালোবাসা। আচ্ছা, তাই নাকি? ওকে, তাহলে একটু করে আবারও করি। আবারও কি করবে? ওই যে যেটা করতে গিয়েও করতে পারিনি, ওটাই আবার করে করব। ইস, আর কিছু করতে হবে না, এখন চলো বাড়িতে চলে যাই, এমনিতেই অনেক সময় হয়ে গেছে। না, আমি যাব না। তোমার যখন এতই চলে যেতে ইচ্ছে করছে তবে যাও, আমি না হয় এখানে বসে ফোনে একটু গেম খেলি। যা ইচ্ছে হয় করো, আমি আর কিচ্ছু তোমায় বলবো না। নিধির রাগে গজগজ করে উঠে হনহন করে চলে যেতে নিল পার্ক থেকে। নীরব নিধির পেছনে দাঁড়িয়ে নিধিকে কয়েকবার ডাকলো, কিন্তু নিধি কোনো প্রকার সাড়া দিল না নীরবের ডাকে। নীরব বুঝতে পারলো তার পাগড়িটা রেগে গেছে, এখন তাকে ডেকেও কোনো লাভ হবে না। নীরব ঠাই বসে পড়ে ফোনটা বের করে একটু গেম খেলতে লাগলো। প্রায় ঘন্টা খানিক পর নীরব নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়ি এসে নীরব রাতের খাবার খেয়ে নিচের রুমে এসে নিধিকে বার কয়েক কল করল, কিন্তু নিধি নীরবের একটাও কল ধরল না। নিধি এমন করে নীরবকে এড়িয়ে চলছে দেখে নীরব আর কল করল না। নীরব ঘুমিয়ে পড়ল। সকালবেলা নীরবের ঘুম ভাঙলো নীরবের মায়ের কণ্ঠস্বর কানে আসতে। নীরব চোখ কসলাতে কসলাতে নিচের মায়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন করে ডাকছো কেন? কি হয়েছে মানে? বেলা কত হয়েছে দেখেছিস? এখনো পড়ে পড়ে ঘুমালে কি করে চলবে খোকা? ও মা, আমি এখন করব কি? তাছাড়া এখন কি কোনো কাজ আছে নাকি করার মতো? কাজ নেই? তোর চোখে কোনো কাজ পড়ছে না তাই না? উফ, এখন সকাল সকাল শুরু করো না মা, আমি একটু রেস্ট নিচ্ছি, আমাকে একটু রেস্ট নিতে দাও।
সেটাই তো নিবি। দুনিয়ার সব কাজের দায়িত্ব তো এখন তোর বাবার উপর। তোর আর কি, ওই মানুষটা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলবে আর তুই গায়ে বাতাস লাগিয়ে উঠবি। মা দেখো, সকাল সকাল আমার এসব কথা শুনতে একদম ভালো লাগে না। প্লিজ একটু চুপ করো। হ্যাঁ, সেটাই তো করতে হবে। আমি উচিত কথা বললে সেটা তোর হজম হবে না, জানি তো আমি। ওহ মা, তুমি কিন্তু অনেক বেশি বোঝো। আমি একবারও বলিনি তোমায় যে তোমার কথা শুনতে আমার খারাপ লাগে। আমি বললাম যে আমার... চুপ একদম। আর একটা কথাও বলবি না তুই। তুই আসলে কি করতে চাইছিস সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। নিজের বাবার কথা তো একটু ভাব, বয়স তো আর তোর কম হলো না। সকাল সকাল মায়ের মুখ থেকে এমন সব কথা শোনার পর নীরবের মাথা এমনিতেই গরম হয়ে গেল। নীরব বরাবর একটু অলস, কোনো কাজ করতে তার ইচ্ছা করে না। নীরবের এখন নিধির পেছনে সময় ব্যয় করতে ভালো লাগে। নিধির সাথে নীরবের যদি বিয়ে হয়ে যায় তারপর নীরব কিছু করবে, তবে তার আগে নয়। নীরব গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে চায়। বাবা মায়ের একমাত্র সন্তান বলেই কি নীরবের ভাবনা এমন, সেটা নীরব নিজেও বুঝতে পারে না। নীরবের সকল বন্ধু তাদের কেরিয়ার গুছিয়ে নিয়ে পরিবারের হাল ধরেছে, আর এইদিকে নীরব এখনো নিজের বাবা মায়ের ওপর নির্ভরশীল হয়ে আছে। সব মিলিয়ে নীরবের এই জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। তবে আজ নীরবের মায়ের করা শব্দে বলা কথাগুলো যেন নীরবের মনের মাঝে আঘাত দিয়েছে খুব। নীরব মেনে নিতে পারেনি নিজের মায়ের কথা। নীরব বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নীরব নিজের জামা পরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নীরবের মা যদিও নীরবকে অনেকবার বলেছে খাবার খেয়ে তবে যেতে, কিন্তু নীরব তো কোনো কথাই শুনছে না। নীরব নিজের মায়ের ওপর অভিমান করে চলে যায় বাড়ি থেকে। বাড়ি থেকে চলে গিয়ে নীরব আসে নিজের বাবার অফিসে। অফিসে এসে নীরব তার বাবার কেবিনের সামনে এসে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা আসবো? নীরবের কণ্ঠস্বর কানে আসতেই নীরবের বাবা হকচকিয়ে উঠলেন। তিনি হয়তো ভুল করে আশা করেননি যে তার ছেলে অফিসে আসতে পারে। নীরবের বাবা চমকে গিয়ে অবাক হয়ে বলল, নীরব তুই? আয় আয়, ভেতরে আয়। কি ব্যাপার বাবা, আজ হঠাৎ পার্লামেন্টে চলে এসেছিস? বাবা, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি কথা? কি কথা? টাকা লাগবে নাকি? আচ্ছা বুঝেছি, ম্যানেজারকে বলে দিয়েছি, যা লাগবে নিয়ে যাও। বাবা, আমি টাকা নিতে আসিনি, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। জরুরি কথা? কি জরুরি কথা বল আমায়। বাবা, আমার একটা চাকরি লাগবে। তোমার অফিসে কি লোক লাগবে? নীরবের কথাটা শুনে তার বাবা মনে হলো পঞ্চম আকাশ থেকে পড়েছে। নীরবের মুখ থেকে এমন কথা মোটেও আশা করা যায় না। নীরব কখনো তার বিজনেসে হাত লাগাবে এটা তো তার কোনো এক স্বপ্ন। নীরবের বাবা নীরব এর মুখের দিকে খানিক সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি হেসে নীরবকে উদ্দেশ্য করে বলল, পাঁচদিন করিস না, কত টাকা লাগবে বল, আমি দিয়ে দিচ্ছি। বাবা, আমি বললাম তো আমার টাকা চাই না, আমি কাজ করতে চাই, আমাকে কাজ করতে দাও। তাই নাকি? আচ্ছা কতদিনের জন্য কাজ করবি? একদিন নাকি এক সপ্তাহ? সারা জীবন কাজ করব আমি। বাবা, আমি এখানে ফাইজলামি করতে আসিনি, আমি ভীষণ রকম সিরিয়াস। আমার এক বিষয়টাকে একদম হালকাভাবে নিও না। আমি জানি না তোর আজ কি হয়েছে, তবে এইটুকু আমি হেল্প করে বলতে পারি যে তুই 2 দিনও কাজে টিকে থাকতে পারবি না। নীরব এবার খানিক তাচ্ছিল্য করে হাসি দিয়ে নিজের বাবার সামনে থেকে উঠে দাঁড়ালো। নীরব নিজের বাবার সামনে থেকে উঠে দাঁড়িয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমার ছেলে, তোমার মতো হবই, এটা আমি বিশ্বাস করি। এখানে চাকরি করি বা অন্য কোথাও, আমি প্রমাণ করেই ছাড়বো যে আমি কি কি করতে পারি। নীরব নিজের কথাটা শেষ করতেই নীরবের বাবার কেবিন থেকে বেরিয়ে যেতে নিল। নীরবের বাবা নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরব এতটা আত্মবিশ্বাসের সাথে কখনো কথা বলেনি। তার মানে কি নীরব সত্যিই সিরিয়াস? নীরব যদি সত্যিই সিরিয়াস হয়ে থাকে আর এই কথা যদি সে মন থেকে বলে থাকে, তবে নীরব পারবে সব করতে। নীরবের বাবা নীরবকে ডেকে থামিয়ে দিল। নীরবকে থামিয়ে দিয়ে নীরবের বাবা নীরবকে উদ্দেশ্য করে বলল, ওখানেই দাঁড়া, আমি তোর কথা খুব উৎসাহ খুঁজে পেয়েছি, তুই আমার অফিসে চাকরি করবি। বাবা, আমি দয়া চাইছি না বা তোমার চেয়ারও চাইছি না, আমি আমার যোগ্যতা অনুযায়ী তোমার অফিসে একটা চাকরি চাই। জানি আমি, তোর নিজের ওপর যেমন বিশ্বাস আছে ঠিক তেমন আমারও আমার ছেলের ওপর ভরসা আছে। আজ থেকে তুই আমাদের অফিসের ম্যানেজিং ডিরেক্টর। ধন্যবাদ বাবা, আমার উপর বিশ্বাস রাখার জন্য।
নীরবের বাবা নীরবকে নিজের কাজগুলো বুঝিয়ে দিল। ওইদিকে নীরবের বাবাকে নীরবের মা বারবার করে কল করছে। আসলে সকাল সকাল উনি নীরবকে অনেক কথা বলেছেন। নীরব আবার তার কথা শুনে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। এইসব বিষয় নিয়ে নীরবের বাবাকে জানানোর জন্যই উনি কল করছেন। নীরব নিজের বাবার থেকে সব কাজ বুঝে নেওয়ার পর সোজা চলে যায় নিজের কেবিনে। আসলে নীরব যেখানে কাজ করবে সেখানে তো নীরবকে যেতেই হবে। নীরব কেবিনে বসে কাজ করতে লাগলো। নিধি তাকে এড়িয়ে গেছে। এই সমাজে টাকা যে ইনকাম করে সবাই তাকে পছন্দ করে। বেকার হয়ে থাকলে এই সমাজের কাছে কারোই কোনো মূল্য থাকে না, আর এটা নীরব বেশ ভালো করেই জানে। নীরব কাজে মন দিল। ওইদিকে নিধি বারবার নীরবকে কল করছে। নীরব এবার খানিকটা নিধিকে এড়িয়ে চলছে। এভাবে এড়িয়ে চলার মাঝে কেটে গেল প্রায় একদিন। রাতের দিকে নীরব অফিস থেকে বেরিয়ে চলে আসে নিজের বাড়িতে। পরদিন সকালে নীরব অফিসে এসে নিজের কাজ করছে। বেশ কিছু সময় কাজ করার পর নীরবের কেবিনের ভেতরে আচমকা চলে আসলো নিধি। নিধি নীরবের কেবিনে প্রবেশ করে নীরবকে কাজ করতে দেখে নীরবকে উদ্দেশ্য করে ভীষণ ভারী কণ্ঠে বলে উঠল, এই জানোয়ার, এখানে বসে আছিস আর আমি যে এত এত কল করছি সেটা দেখতে পাচ্ছিস না? নিধির কণ্ঠস্বর কানে আসতেই নীরবের টনক নড়ে। নীরব নিধির দিকে মাথা উঁচু করে তাকাতেই নিধিকে অফিসে দেখে খানিক চমকে উঠল। নিধিকে উদ্দেশ্য করে নীরব কৌতূহলী কণ্ঠে বলল, কি ব্যাপার, তুমি এখানে? আমার অফিসের অ্যাড্রেস কোথা থেকে পেলে? কোথা থেকে পেয়েছিস সেই সব তোকে জানতে হবে না। তুই আমাকে এড়িয়ে চলছিস কেন সেটা আগে বল। আমি কাউকে এড়িয়ে চলছি না। তাছাড়া যে আমাকে এড়িয়ে যায় তাকে আমিও এড়িয়ে যাই। এই, একদম বাজে কথা বলবি না। আমি রেগে গেছিলাম তাই তোর সাথে কথা বলিনি, তার মানে এই না যে আমার সাথে তুমি কথা বলবি না। হয়েছে এবার। এখন বসো। চা কফি কি নিবে বলো, আমি নিয়ে আসছি। নীরবের কথার কোনো জবাব নিধি দিল না। নিধি আর চোখ পেয়ে লোনাচল গড়িয়ে পড়ছে। নীরবকে ছাড়া নিধি বাঁচতে পারবে না। নিধি এক কথায় নীরবকে প্রচন্ড ভালোবাসে। নীরবের প্রতি থাকা তার এই সত্যি ভালোবাসা আচমকা হারিয়ে যাবে, নীরব বদলে যাবে, এসব কিছু নিধি কখনোই মেনে নিতে পারবে না। নিধিকে কান্না করতে দেখে নীরবের বুকের ভেতর গুমড়ে উঠল। নীরব নিজের চেয়ার থেকে উঠে নিধির দিকে এগিয়ে আসলো। নিধির সামনে এগিয়ে এসে নীরব নিধির পাশে বসল। নীরব নিধির পাশে বসে নিধির মাথার উপর আলতো করে নিজের হাত রেখে নিধিকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে পাগলি, এমন করে কাঁদছো কেন? আমি কি মরে গেছি নাকি? একদম বাজে কথা বলবে না তুমি। বিধাতা আমার আয়ু তোমাকে দিক। আমি তোমাকে ভালোবাসি নীরব, আমি পারবো না তোমাকে ভুলে যেতে। প্লিজ আমার সাথে এমনটা করো না। কি করেছি আমি? সম্পর্কের মাঝে মান অভিমান থাকবে, তাই বলে কি ছেড়ে যেতে হবে নাকি? আমিও তো সেই কথাটাই বলছি। আমি আর পারবো না তোমার থেকে দূরে থাকতে। আমি তোমাকে আপন করে পেতে চাই নীরব। নীরব মুচকি হাসি দিয়ে নিধির চোখ মুছিয়ে দিল। নীরব নিধির চোখ মুছিয়ে দিতেই নিধি ধুম করে নীরবকে অবাক করে দিয়ে শক্ত করে নীরবকে জড়িয়ে ধরে। নিধি নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে নীরবকে বলে, ভালোবাসি নীরব, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আমাকে প্লিজ তুমি ছেড়ে যেও না, আমি মরে যাব। তোমার অবহেলা আমার সহ্য হয় না নীরব। এই পাগলি, কুল ডাউন। এমন করে কান্না করতে নেই। আমিও তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, পাগলি একটা। তাহলে কথা দাও কখনো আমায় ছেড়ে যাবে না, সারাটা জীবন আমাকে তোমার করে রাখবে। কথা দিলাম পাগলি আমার, সারাটা জীবন আমি তোমাকে আমার বুকেই আগলে রাখবো। নীরব নিধিকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। নিধিও নীরবকে জড়িয়ে ধরে পরম শান্তি অনুভব করতে লাগলো। ভালোবাসা তো এমনটাই হয়। প্রিয় ভালোবাসার মানুষটি বুকের ভেতর এক অদ্ভুত শান্তি লুকিয়ে থাকে। এই শান্তির কোনো অভাব হবে না। এই শান্তি কখনো কাউকে বোঝানো যাবে না। নীরব নিধিকে নিজের বুকের সাথে বেশ কিছু সময় জড়িয়ে ধরে রাখার পর আচমকা নীরবের তার বাবার কণ্ঠস্বর ভেসে এলো। আসলে নীরবের বাবা নীরবের কেবিনে আসতেই দেখতে পেল নীরব আর নিধিকে। নিধিকে নীরবের পাশে দেখে নীরবের বাবা নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, কোকাই মেয়েটাকে। বাবার কণ্ঠস্বর পেতে নীরব হকচকিয়ে উঠল। নিধিকে নিজের বুক থেকে আলগা করে দিয়ে নীরব খানিক লজ্জা পেয়ে গেল। নীরবকে লজ্জা পেতে দেখে নীরবের বাবার আর বুঝতে বাকি থাকলো না যে তার ছেলের বিপরীতে যে মেয়েটি দাঁড়িয়ে আছে আসলে সে কে।
নিধি সময় ক্ষেপণ না করে নীরবের বাবার পা ছুঁয়ে সালাম করতে নিল। নীরবের বাবা নিধির মাথায় হাত রেখে দোয়া করে দিল নিধিকে। নীরবের বাবা নিধিকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমার আব্বু রিটায়ার্ড আর্মি অফিসার, আপনি আমার আব্বুর সাথে কথা বলতে পারেন। ঠিক আছে মা, আমি কথা বলে নেব। নিধির থেকে নিধির আব্বুর নাম্বার নিয়ে নীরবের বাবা চলে যায় কথা বলার জন্য। প্রায় সপ্তাহখানেক সময় কেটে যাওয়ার পর অবশেষে নীরবের সাথে নিধির বিয়ের কথা পাকা হলো। আর দিন তারিখ ঠিক হলো। নিধি একজন পুলিশ অফিসার, তাই তারও ছুটি নিতে একটু সময় লাগলো। তবে অবশেষে নীরব আর নিধির ভালোবাসা পূর্ণতার পথে হাঁটতে লাগলো। নীরব কল্পনাও করতে পারেনি যে এতটা তাড়াতাড়ি আর এতটা সুন্দর করে তাদের ভালোবাসা কোনো বাধা ছাড়াই পূর্ণতা পাবে। বাসুরাতে নীরব আর নিধির মাঝে ঘটলো আরেক ঘটনা। নীরব বাসুর ঘরে প্রবেশ করতেই নিধি নীরবকে সালাম করে দোয়া নিয়ে নিল। নিধি যদিও নীরবের সিনিয়র, তবে এখন এইসব সিনিয়র জুনিয়র কোনো বিষয় না। নীরব নিধিকে আলতো করে জড়িয়ে ধরল। নিধি নীরবকে উদ্দেশ্য করে খানিকটা মলিন কণ্ঠে বলল, আজ রাতে কি আদর হবে একটু? ও মা, আমার মহারানীর আদর চাই। বেশি আদর লাগবে নাকি কম আদর? সেটা তো করার সময় বলতে পারবো, এখন কি করে বলবো বলো? আচ্ছা ঠিক আছে, তবে করেই দেখি। নীরব নিধিকে আদর করতে লাগলো। বাসর রাত বলে কথা, এই রাতে আদর না করলে কি চলে নাকি? নীরব নিধিকে সারা রাত ধরে আদর করলো, আর তারপর নিধিকে নিজের বুকের মাঝে লেপটি নিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা নিধি নীরবের কাছে এসে খানিক ব্যথা সরে বলতে লাগলো, আমায় একটু টিপে দাও না, খুব ব্যথা করছে। আমি তো এখন একটু কাজ করছি, পরে দিব কেমন? পরে বললে হবে না, আমার এক্ষুনি চাই, আমায় এক্ষুনি দিতে হবে। উফ নিধি, তুমি সবসময় এত জোর করো কেন? এত জোর করাটা কিন্তু মোটেও উচিত না। উফ, আমার এটা ফেটে যাচ্ছে, আর তুমি আমার সাথে মজা করছো। দাও না একটু প্লিজ। আমার আর অল্প একটু কাজ বাকি আছে, এই কাজটা শেষ হতেই আমি করে দিচ্ছি তোমার কাজটা। ওয়েট একটু। নীরব কথাটা বলতেই দ্রুত নিজের কাজ করতে লাগলো। ওইদিকে নিধি খানিক সময় নীরবের দিকে তাকিয়ে থেকে নিজের চোখ নামিয়ে নিল নীরবের দিক থেকে। নিধির ভীষণ ব্যথা করছে, ব্যথার কারণে নিধি নিজের চোখ খুলে রাখতে পারছে না। ওইদিকে নীরবের সেই দিকে কোনো খেয়াল নেই। নীরব হাতের কাজটা শেষ করে ল্যাপটপ অফ করে দিয়ে নিধিকে কাছে চলে আসে। নীরব নিধির কাছে এসে নিধির কপালে আলতো করে নিজের হাত রাখতেই নিধি চোখ মেলে তাকালো। নিধি চোখ মেলে তাকাতেই দেখতে পায় নীরবকে। নীরবের হাত নিজের কপালের ওপর পেতে নিধি আলতো করে নীরবের হাতটা নিজের কপালের ওপর থেকে সরিয়ে দিল। নীরব নিধির হাতটা নিজের কপালের উপর থেকে সরিয়ে দিয়ে নীরবের উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, তুমি কাজ ছেড়ে কেন এসেছো? যাও কাজ করে নাও। আমি তো কাজ করে এসেছি, এখন আমার সম্পূর্ণ সময়টা আমার প্রিয়তমার। না গো, আমার আর ভালো লাগছে না, তুমি কাজ করে নাও। দেখো আর কি কি কাজ বাকি আছে। নিধির কথাটা শুনে নীরবের মনটা খারাপ হয়ে যায়। নীরব খানিকটা আজ করতে পারে যে নিধি আসলে কি নিয়ে কথা বলছে। নিধির মাথা ব্যথা করছে দেখেও নীরব নিজের কাজ নিয়ে বসেছিল। নিজের স্ত্রীর থেকে বেশি মূল্যবান কোনো কাজ হতেই পারে না। নীরব নিজের ভুলটা বুঝতে পারছে, কিন্তু কি করবে নীরব? নীরব নিজের কাজ নিয়ে এতটাই বিজি ছিল যে নিধির কথাটা নিজের মাথায় আনতে পারেনি সে। নিধি নীরবের হাতটা নিজের মাথার উপর থেকে সরিয়ে নিয়ে কাঁথাটা নিজের শরীরের উপর সম্পূর্ণ টেনে নিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। নীরব নিধিকে আর কোনো প্রকার জোর করল না। নীরব জানে নিধির মন খারাপ আর তার মাথা ব্যথা করছে। নিধি কাঁথা গায়ে জড়িয়ে নিতেই নীরব নিধির পাশ থেকে উঠে পড়ল। নীরব নিধির পাশ থেকে উঠে সোজা চলে যায় কিচেনে। নীরবের মাথায় কোনো ভিন্ন প্ল্যান কাজ করছে। নীরব কিচেনে এসে নিধির জন্য গরম কফি বানাতে নিল। নীরব জানে মাথা ব্যথা বেশি করলে একটু কফি খেলে মাথা ব্যথা কিছুটা হলেও কমে যাবে। নীরব নিজ হাতে কফি বানিয়ে নিয়ে সোজা চলে আসে নিধির কাছে। নিধির কাছে এসে নীরব নিধির পাশে বসল। নীরব নিধির পাশে বসে নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এই নিধি, উঠো না, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। উফ নীরব, আমায় বিরক্ত করো না, আমি একটু ঘুমাতে চাই, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে। তোমায় মাথার ভীষণ ব্যথা করছে দেখেই তো ডাকছি আমি। উঠো তো, একবার দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। নিধি খানিকটা বিরক্ত নিয়ে বিছানা থেকে উঠল। নিধির চোখ জোড়ার রক্তবর্ণ ধারণ করে আছে।
টপ টপ করে পানিও পড়ছে চোখ থেকে। নিধি নিজের চোখ মুছে নিয়ে নীরবের দিকে তাকাতেই দেখতে পায় নীরব কফি নিয়ে দাঁড়িয়ে আছে। নীরবের হাতে কফির ট্রে দেখে নিধি খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। যে নীরব জীবনেও কিচেনের দরজার সামনে যায়নি, আজ সেই নীরবের সাথে কফি কি করে? নিধি নীরবের দিকে তাকাতেই নীরব মুচকি হাসির ঝলক নিজের ঠোঁটের কোণে এঁকে নিতেই নিধি নিজের মতো করে বোঝার চেষ্টা করলো হয়তো নীরব এই কফিটা বাহির থেকে নিয়ে এসেছে। নীরব নিধির পাশে বসে কফিটা নিধির হাতে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এই নাও না, দেখো গরম গরম কফি, একদম লেট করা যাবে না, এখনই খেয়ে নিতে হবে। আমি কফি খাবো না, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না এখন। এসব কথা বললে তো হবে না, এখনই কফি খেতে হবে। দেখো নীরব, আমায় একদম জোর করবে না, আমার এসব পছন্দ না। আচ্ছা তাই নাকি? তোমার পছন্দ অপছন্দ দেখার কোনো ইচ্ছা আমার নাই। তুমি এখনই খাবে মানে এখনই খাবে। নাও নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। ধুর, আমি বললাম তো তোমায় আমি কফি খাবো না, আমায় তো জোর করো কেন? নিধি কথাটা বলতেই রাগের মাথায় নীরবের হাত ধরে ধাক্কা মেরে দিল। নিধি নীরবের হাতে ধাক্কা লাগিয়ে দিতেই নীরবের হাতে থাকা গরম কফি এসে নীরবের কোলের ওপর পড়ে যায়। নীরবের কোলের ওপর গরম কফি পড়তেই নীরব হকচকিয়ে উঠল। নীরব গরম কফি নিচের গায়ে নিয়ে হকচকিয়ে উঠে পড়ে চিৎকার করে উঠল। নীরবের চিৎকার শুনে নিধি নীরবকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে পড়ে উঠল, কি হয়েছে তোমার? এই পড়ে যায়নি তো? তুমি এমন করতে পারলে আমার সাথে? তোমার কি একটু কষ্ট লাগেনি? কষ্ট মানে? নীরব, আমি বুঝতে পারিনি এমন করে তোমার শরীরে লেগে যাবে। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। না নিধি, ঠিক করেছো তুমি। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। আমি অনেক বড় পাপ করেছি। আমার এই সাজাটাই পেতে হতো। নীরব প্লিজ, তুমি আমার সাথে এমন করে কথা বলো না। আমি সত্যি তোমার শরীরের উপর ফেলতে চাইনি, আমি তো জাস্ট ধাক্কা দিয়েছি। এমন কিছু হবে আমি নিজেও বুঝতে পারিনি। হয়েছে, আমি কাজ করছিলাম দেখে আমি তোমার হেল্প করতে পারিনি, কিন্তু এটাই আমার ভুল ছিল। ঠিক আছে সবকিছু? নীরব কথাটা বলতেই কাপের ভাঙা অংশ নিজ হাতে তুলে নিল। নীরব মাটি থেকে কাপের ভাঙা অংশগুলো তুলে নিয়ে চলে যায় বাইরে ফেলে দিতে। নীরব বাইরে চলে গিয়ে নিচের শরীরের উপর পড়ে যাওয়া কফির টুকু তুলে নিয়ে পরিষ্কার করে নিল। নীরব নিজেকে পরিষ্কার করে ফেলে নতুন জামা পরে নিল। নীরব নতুন জামা পরে নিচের রুমে আসতেই দেখতে পেল নিধি কান্না করছে। নিধিকে কান্না করতে দেখে নীরব ঠাই থমকে দাঁড়ায়। নীরব অবাক হয়ে গিয়ে নিধির কাছে এগিয়ে যেতেই নিধি বিছানা থেকে উঠে শক্ত করে নীরবকে জড়িয়ে ধরে। নিধি নীরবের বুকে আসতেই নীরব পুরো থ হয়ে যায়। নীরব বুঝতে পারেনি নিধি হঠাৎ করে এমন করছে কেন। নীরব নিধিকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? হঠাৎ করে আমায় শক্ত করে জড়িয়ে ধরলে কেন? নীরব, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। আরে পাগলি একটা, আমি ওসব কিছু কি মনে রেখেছি বলো? তাছাড়া আমি তো তোমায় বলেছি কান্না একদম করবে না। তুমি কান্না করলে আমার বুকের ভিতর ব্যথা করে ওঠে, সেটা কি জানো না তুমি? জানি তো, তাই তো আমার থেকে সব সময় দূরে থাকতে চাও তুমি। আমি কখন তোমার থেকে দূরে থাকলাম পাগলি? আমি তো একটু কাজ করছিলাম, তাই আসতে পারিনি। কান্না করো না সোনা, আর কখনো এমন ভুল হবে না। সত্যি তো? একদম সত্যি, আর কখনো এমন ভুল হবে না, একদম সত্যি। নীরব কথাটা বলতেই নিধিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নিধি নীরবের বুকের মাঝে মুখ লুকিয়ে নিজের চোখের জল ফেলছে। ভালোবাসার মানেটাই তো এটা, একজনের সামান্যতম আঘাত কষ্ট অন্যজনের হৃদয়কে করে তোলে অশান্ত। নীরব নিধির পিঠের ওপর হাত বুলিয়ে বেশ কিছু সময় আদর দেওয়ার পর নীরব নিধিকে উদ্দেশ্য করে আবারও বলল, আচ্ছা নিধি, তোমার মাথা ব্যথা কি কমে গেছে? এখন কি ঠিক আছো তুমি? গো, এখন মাথাটা ছেড়ে দিয়েছে। তখন মাথাটা ভীষণ ব্যথা করছিল, তবে এখন যেন মাথা মন দুটোই শান্ত হয়ে গেছে আমার। তাই? তোমার মাথা মন শান্ত হয়ে গেল কেমন করে? আমার মাঝে কি এমন শক্তি আছে যেটার কারণে তোমার মাথা মন হৃদয় সব কিছু জড়িয়ে গেছে? সেটা তো জানি না, আমার মনে হচ্ছে তোমার মাঝে কোনো অদ্ভুত ক্ষমতা আছে, তাই তো সব রোগের ওষুধ তোমার কাছে আছে। ও মা, তাই? তা তোমাকে কি রোগে ধরেছে জনাবা? না মানে আমি যখন তোমার মনের ডক্টর হয়ে গেছি
তখন তো তোমার মনের রোগের কথা আমার জানতেই হবে, তাই না? আমার তুমিময় রোগ হয়েছে। এই রোগের কারণও তুমি আর ওষুধও তুমি। তাই নাকি? আজকাল দেখি তুমি বেশ ভালোবাসাময় কথাবার্তা বলা শুরু করে দিয়েছো। বলি, প্ল্যান কি? প্ল্যান বলতে তোমার বুকে শান্তিতে একটু ঘুমিয়ে থাকতে চাই, এইটুকুই চাওয়ার আছে আমার। এই সামান্য চাওয়া তোমার? আমার চাওয়া পাওয়া অতি সামান্য। আমি জানি তো, আমার পাগলির চাওয়া পাওয়া অতি সামান্য, আর আমি সব সময় আমার পাগলির এই সামান্য ইচ্ছেগুলো পূর্ণ করব। নীরব কথাটা শেষ করতেই নিধিকে নিজের কোলে তুলে নিল। নিধি নীরবের কোলের উঠে একদম ছোট্ট বাচ্চার মতো করে হাত পা ছড়িয়ে দিয়ে নীরবের গলা জড়িয়ে ধরল দুই হাতে। নীরব নিধিকে নিজের কোলে নিয়ে নিধির চোখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। নিধিও নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকে হাসি দিচ্ছে। নিধির ঠোঁটের কোণে মুচকে হাসির ঝলক আসতেই নীরব নিধিকে নিয়ে বিছানায় চলে যায়। নীরব নিধিকে বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে নিধির কপালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁইয়ে দিয়ে নিধিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সারা রাত নীরব নিধিকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে থাকলো। সকালবেলা নিধির ঘুম ভেঙে যেতেই নিধি দেখতে পায় নীরব ছোট্ট বাচ্চার মতো করে নিধির বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। নিধি নীরবকে চুমু খেয়ে নিয়ে নিধি নীরবকে ডেকে তুললো। নিধি নীরবকে ডাকলো অনেক সময় ধরে, কিন্তু নীরব উঠছে না। আর নিধি নীরবকে ডেকে ডেকে বিরক্ত হয়ে গেল। নিধি এবার রেগে গিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুমি উঠবে নাকি আমি তোমার মুখের উপর পানি ঢেলে দিব? এই সকাল সকাল তুমি আমার সাথে এমন করো কেন? আমি কি এমন ক্ষতি করেছি তোমার? তুমি আমার কি ক্ষতি করবে? আমি তোমাকে ঘুম থেকে উঠতে বলছি, তুমি আমার কথা শুনবে না? আমি তোমার কথা শুনি তো, কিন্তু আমি লক্ষ্য করছি তুমি আমার ঘুমকে একটু সহ্য করতে পারো না। আমি তোমার ঘুমকে সহ্য করতে পারি না। সারা রাত তো ঘুমিয়েছো, এখন সকালবেলা কিসের ঘুম? আমার ঘুম পেলে আমি কি করব? তাছাড়া আজ কেন জানো আমার খুব বেশি ঘুম পাচ্ছে। ইস, আসছে ঢং করতে। আমি শাওয়ার নিয়ে আসছি, এসে যদি দেখি তুমি জেগে আছো তবে সত্যি বলছি খুব খারাপ হয়ে যাবে। নিধি নীরবকে ওয়ার্ন করে দিয়ে চলে যায় শাওয়ার নিতে। নিধি শাওয়ার নিচ্ছে আর মনে মনে ভাবছে নীরব এখন কি করছে। নিধি জানে নীরব অনেক অলস, নীরব সব কাজ ফাঁকি দিয়ে থাকে। নীরবকে নিধি সবসময় বকতে থাকে শুধুমাত্র নীরবের কাজের জন্য। নিধি ভালো করে শাওয়ার নিয়ে রুমে ফিরে আসতেই দেখতে পেল নীরব ঠাই পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিধি এতবার করে বলার পরেও নীরব এমন কাজ করছে, এসব কি নিধি মুখ বুঝে সহ্য করবে নাকি? নিধি নীরবের কাজে খানিকটা রেগে যায়। নিধি রেগে গিয়ে নীরবের দিকে হনহন করে এগিয়ে এসে নীরবের পাশে বসে পড়ল। নীরব গভীর ঘুমে পড়ে আছে। নিধি নীরবের আশেপাশে তাকাতেই দেখতে পেল পানির জগ। নিধি টেবিলের ওপর পানির জগ দেখে মুচকে একটা হাসি দিল। নিধির মাথায় একটা বুদ্ধি এসেছে। নিধি নীরবকে কিছু না বলেই পানির জগটা নিয়ে নীরবের মুখের উপর ঢেলে দিল। নীরবের মুখের উপর পানি এসে পড়তেই নীরব হকচকে উঠে পড়লো বিছানা থেকে। নীরব বিছানা থেকে উঠে পড়তেই নীরবের মাথা বেয়ে পানি পড়তে লাগলো বিছানায়। নীরব নিধির দিকে কৌতূহলী চোখে তাকিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, এসব কি কাজ নিধি? তুমি আমার মুখের উপর এমন করে পানি ঢেলে দিলে কেন? তো কি তোমায় মাথায় করে তুলে নাচবো আমি? এমন করে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? আমি তো তোমায় বললাম আমার বড্ড বেশি ঘুম পাচ্ছে, তাই আমি একটু ঘুমিয়েছিলাম। এতে কি এমন পাপ করে ফেলেছি আমি? এই যে পড়ে পড়ে ঘুমিয়েই তুমি পাপ করে ফেলেছো। এখন উঠে পড়ো, অনেক কাজ পড়ে আছে। কি কাজ পড়ে আছে আমি বুঝতে পারি না। আমার ঘুমের সাথে তোমার কি সমস্যা আছে? তোমার এত সবকিছু বুঝতে চাই না, আমি বুঝেছি তো তাতেই চলবে। তুমি এখন যদি ভালোই ভালোই না উঠে পড়ো তবে আমি তোমার কি অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারছো না। নিধি কথাটা বলতেই নীরবের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। নীরব নিধির অগ্নিদৃষ্টি দেখতে পেতেই বুঝতে পারলো যে নিধির ভেতর আগুন জ্বলছে। আর নীরব যদি এখন নিধির তালে তাল না মেলায় তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে। নীরব আর আপন মনে ছাইপাস চিন্তা করে দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। নীরব বিছানা থেকে উঠে পড়ে নিধিকে উদ্দেশ্য করে পড়ল, আহা নিধি, তুমি না আমায় সব সময় ভুল ভাবো। আমি কি এতটাও ফাজিল নাকি যে তোমার কথা শুনবো না? আমি তো উঠেই পড়েছিলাম সত্যি।
সেই তো, একটু আগে উঠলেই তো আর পানিগুলো গিয়ে তোমার মুখের উপর পড়তো না, তাই না? এখন তো পড়লো। আরে পাগলি, পানি পড়েছে বলে কি আমি রাগ করেছি নাকি? আমি রাগ করিনি। তাছাড়া মাঝে মাঝে মুখের উপর পানি পড়তেই হয়। আচ্ছা, এত ভালো কেমন করে হয়ে গেলে তুমি? সত্যি আমি না আজকে নীরবকে একটু চিনতে পারছি না। চিনতে পারবে। আমার জায়গায় থাকলে তুমিও সোজা হয়ে যেতে। কি? তুমি কি কিছু বললে মাত্র? আরে না না, আমি আবার কোথায় কি বললাম? আমি বেশি কথা বলি না। তাহলে আর কি, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। নিধি নিজের কথাটা শেষ করতে নীরবের সামনে দিয়ে হন হন করে চলে যায়। নীরব নিধির চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুকের ভেতর যেন ট্রেনের ইঞ্জিনটা বেশ শব্দ করেই চলছে। প্রিয়জন সামনে দিয়ে চলে গেলে কি এমনটা হয় নীরব জানে না। নিধি চলে যাবার পর নীরবও ফ্রেশ হয়ে নিতে চলে যায়। নীরব ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসতেই নিধি নীরবের সামনে খাবার সার্ভ করল। নিধি নীরবের সামনে খাবার সার্ভ করতেই নীরব খাবার খেতে লাগলো। আচ্ছা নিধি, তুমি কি আর থানায় যাবে না? মানে বাড়িতেই থাকবে সব সময়? না, এমনিতেই তো কাজে ফিরতে হবে, কিন্তু কথা হচ্ছে আমার ইচ্ছে করছে না আর। তাছাড়া আমি তুমি দুজনেই যদি বাহিরে থাকি তবে বাড়িতে থাকবে কে আর সংসার সামলাবে কে? সেটাও ঠিক কথা, কিন্তু তোমার তো স্বপ্ন ছিল পুলিশের চাকরি করা, সেটার কি হবে? স্বপ্ন ছিল, তবে তাই বলে আমি নিজের দায়িত্ব এড়িয়ে চলবো? তা কি করে হয়? আমি নিজের দায়িত্ব পালন করতে চাই। আচ্ছা ঠিক আছে, যেমনটা তুমি চাইবে ঠিক তেমনটাই হবে। তোমার কোনো ইচ্ছে আছে? মানে তুমি কি চাও? আমি আবার অফিসে গিয়ে বসি, থানার কাজ করি? না, আমি সেটা চাই না বললে। উফ, পাগল একটা, বলো না কি চাও। আমি কি তোমাকে কিছু বলবো নাকি বোকা? আমি চাই না তুমি কাজ করো, তুমি একটু রেস্ট করবে আর আমার চোখের সামনে থাকবে, আমি এটাই চাই। পাগল একটা, আমিও তাই করব। এখন শোনো, চলো আমরা কিছুদিনের জন্য বাহিরে যাই। বাহিরে মানে হানিমুনে নাকি? জুনিয়র মুন, সিনিয়রের সাথে যাবে নাকি? নীরব নিধিকে উদ্দেশ্য করে খাবার খেতে খেতে বলল। নিধির কথাটা শুনে নীরব হেসে ফেলল। নিধি সবসময় নীরবের সাথে দুষ্টুমি করে, নীরবকে জুনিয়র বলে, নীরব ও নিধিকে সিনিয়র বলে। নীরব খাবার খাওয়া শেষ করে নিধির কাছে এসে নিধিকে আলতো করে জড়িয়ে ধরে নিধির কানের কাছে ফিস ফিস করে বলল, তো ম্যাম সিনিয়র, আমি কি সত্যি আপনার জুনিয়র? হ্যাঁ সত্যি তো, তাছাড়া আমি মিথ্যে কথা একটু কম বলি। আচ্ছা তাই নাকি? আদর করার সময় কি আমাকে জুনিয়র মনে হয় আপনার? ওরে বাবা রে, তখন তো আপনি মহা সিনিয়র হয়ে যান। একদম তাই। সো আমি আপনার সিনিয়র। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি টিকিট বুক করছি। হোয়াট? এত তাড়াতাড়ি তুমি কোথায় যাবে? সেটা তুমি দেখতে থাকো। নীরব নিধির সাথে কথাটা শেষ করতেই দ্রুত একটা টিকিট কেটে নিল। নীরব নিধিকে নিয়ে তো দূরের কোথাও যাবে না, এত বড় দেশের ভেতর অনেক জায়গা আছে ঘুরে দেখার মতো। নীরব ও নিধিকে নিয়ে দেশের ভেতর ঘুরবে। নীরব নির্দিষ্ট সময় পর নিধিকে নিয়ে বেরিয়ে পড়ল হানিমুনে যাওয়ার উদ্দেশ্যে। রাতের দিকে নীরব বান্দরবনের একটি হোটেলে এসে পৌঁছেছে। এখানে নীরব আর নিধির হানিমুন হবে। নীরব নিধিকে নিয়ে হোটেলে এসে রাতের খাবার খেয়ে নিয়ে তারা তাদের রুমে চলে আসলো। রুমে আসতেই নীরব নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে নিধিকে উদ্দেশ্য করে মায়াবী মলিন কণ্ঠে বলতে লাগলো, আজকের এই রাতটা আমরা কি করে সারা জীবন মনে রাখবো? কি করতে চাইছো কি তুমি? আমি তো অনেক কিছুই করতে চাই, করতে দিবে কিনা সেটা তো তোমার হাতে। সব করতে পারো, আজ তো কোনো বাধা নেই সোনা আমার। তবে তাই করছি জান। তবে আজ তোমাকে কিন্তু আরো একটা জিনিস দিব। সেটা কি জিনিস? অপেক্ষা করো, জানতে পারবে। আগে ভালো করে ঘষে নেই। উফ, আমার ভালো লাগছে না, আর কত ঘষবে? সে তখন থেকে শুধুই অপেক্ষা করছি। কাজটা না হলে বলে দাও, আমি বিদায় নেই। শুধু শুধু ধরে রেখেছো আমাকে। শুধু শুধু না গো, আমি কাজেই ধরে রেখেছি। আসল কাজটা আর একটু বাদেই শুরু করব। নীরব নিজের বলা কথাটা শেষ করে নিজের কাজ করতে লাগলো। ওইদিকে নিধি তো নীরবের ওপর ভীষণ পরিমাণে রেগে আছে। নীরব একটু একটু বলে বলে ঘন্টা 2 হবে নিধিকে বসিয়ে রেখেছে। নিধি বুঝতে পারছে না এই ছেলে এমন কেন, সব কাজ করার ক্ষেত্রেই সে
এমন নিধির অনেক স্বাদ জেগেছে নীরবের হাতে নিজের পায়ে পায়েল পড়বে। নীরবকে সেটা বলার পর নীরব নিধির ইচ্ছে পূরণ করতে নিধির জন্য পায়েল নিয়ে আসে। হোটেলে এসে নীরব নিধিকে প্রথমে আদরের কথা বলে, কিন্তু পরক্ষণেই নীরব নিধির পায়ে পায়েল পরিয়ে দিয়ে দেয়। নীরব তো ঠিক পায়েল পরিয়ে দিতে নেয়, কিন্তু আসল বিপত্তি ঘটে যখন নিধির পায়ে নীরব নুপুরটা পরাতে যায়। নিধির পা ছোট, যে কারণে নীরবের নুপুর নিধির পায়ে অ্যাডজাস্ট হচ্ছে না। নিধি নীরবের ওপর রেখে গেছে, কারণ নীরব সেই নুপুর ঘষছে আর বারবার তার পায়ের মাপ নিচ্ছে। নিধি এতবার করে বলছে নীরবকে যে নিজের পায়ে পরিয়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা। নীরব নিজের মতোই নিজের কাজ করে যাচ্ছে। নিধি এবার খানিক রেগে গিয়ে নীরবকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে পড়ে উঠল। এবার কিন্তু আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। এবার কিছু না করো তাহলে কিন্তু আমি সত্যি বলছি আমি উঠে যাব। আহা, এমন করছো কেন? একটু ধৈর্য ধরো, এখনই তো হয়ে যাবে। বিয়ের পর থেকে শুধুমাত্র দেখছি তোমার একটু পরেই হয়ে যাচ্ছে, তবে আর শেষ হচ্ছে না। আর 1 মিনিটের মধ্যে যদি না হয় তাহলে আমি এক্ষুনি উঠে যাব। দূর পাগলি মেয়ে, সবসময় এরকম করলে হয়? আর একটু লেট করে করলে তো তোমারই ভালো। কত ভালো হয়, আমার বিরক্ত লাগে। তাছাড়া ব্যথা আমি ভোগ করি, তুমি না। এখন তো সব দোষ আমার। আর আমি তো জানি মেয়েদের একটু লেট করে নাকি বেশি শান্তি আসে। এই প্রথম শুনছি যে তাড়াতাড়ি না করলে নাকি ব্যথা বাড়ে। তুমি না সত্যিই বেশি কথা বলো। তাড়াতাড়ি নুপুর পরিয়ে দাও, আমার কাজ পড়ে আছে। ঠিক আছে বাবা, এই তো পরিয়ে ফেলেছি, এবার ঠিক আছে তো? নিধি নিজের পায়ের দিকে তাকাতেই দেখতে পেল একদম পারফেক্ট ভাবে নুপুর পরানো হয়েছে। নিধি নিজের পা ভালো করে মেলে দিয়ে পরীক্ষা করে দেখলো যে না, সব ঠিকঠাকই আছে। নিধি নীরবকে উদ্দেশ্য করে আনমনেই বলল, এবার ঠিক আছে। জি, আমি তো পুরো ঠিক করতে এমন করে লেট করেছি, কিন্তু কি আর করার, তোমার তারা এত বেশি যে। তো তারা হবে না, আমার জায়গায় নিজে থাকলে বুঝতে। এখন সরো, উঠে বসো পায়ের কাছ থেকে। কি মানে, আমরা হানিমুনে এসেছি কি উঠে যেতে নাকি? তো কি করতে? এত সময় যেই পুরুষ নিতে পারে তার থেকে বরং একটু দূরে থাকাই ভালো। নিধি, এসব কিন্তু ঠিক হচ্ছে না। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী, আর আজ আমরা এখানে হানিমুন করতে এসেছি। কিচ্ছু করতে হবে না, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর ঘুমাবো। নিধি নিজের কথা শেষ করে নীরবের পাশ থেকে উঠে চলে যেতে নিল। নিধি নীরবের পাশ থেকে উঠে চলে যেতে নিতেই নীরব ধুম করে নিধির হাত চেপে ধরল। নীরব নিধির হাত চেপে ধরতেই নিধি পেছনে ফিরে নীরবের দিকে তাকাতেই নিধির দৃষ্টি পড়ল নীরবের মায়াভরা ছলছল চোখের দিকে। নীরবের ছলছল চোখের চাহনি দেখে নিধির মনটা কেঁদে উঠল। নিধি নীরবের উদ্দেশ্য করে খানিক অবাক হয়ে বলল, কি হয়েছে? এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? তো কি করব? আমার কথা তুমি শুনবে না বলো? জানো না আমি এখন কি চাই? না, জানি না। তুমি বুঝতে পারছো না আমার কাজ আছে? সব সময় এমন বায়না করলে হয় বলো? কি আর করব বলো? তোমার স্বামী তোমার কাছে বায়না করবে না তো কোথায় গিয়ে বায়না করবে? না, যখন তখন বায়না করা যাবে না। আমার কাজ আছে, আমাকে কাজ করতে দাও। দিব না, প্লিজ সোনা, এমন করো না। আমাকে অশান্ত দেখতে ভালো লাগবে তোমার? তাছাড়া হানিমুনে এসে কেউ কাজ করে না জান। উফ, নীরব। নিধি সম্পূর্ণ কথাটা বলার আগেই ধুম করে নীরব নিধিকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিল। নীরব নিধিকে নিজের কাছে টেনে নিয়ে নিধির কোমর শক্ত করে চেপে ধরল। নীরব নিধির কোমরের ওপর নিজের হাত বুলিয়ে আদর করে দিতেই নিধির সারা শরীরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে উঠল। নীরব জানে তার স্ত্রীর স্পর্শকাতর জায়গাগুলো আসলে কোথায়, আর নীরব সে অনুযায়ী নিজের হাত দিয়ে নিধিকে পাগল করে দিতে চেষ্টা করল। নীরব নিধির কোমরের চারপাশে ভালো করে হাত বুলিয়ে আদর করে দিতেই নিধি নিজের চোখ বন্ধ করে ফেলে নীরবকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে নীরবকে উদ্দেশ্য করে বলল, এই শোনা, উফ, এমন করে আদর করো না জান। আমার মনে হচ্ছে পাগল হয়ে যাব। তোমাকে পাগল করে দিতেই তো এমন করে আদর করছি জান। আমাকে বারণ করো না প্লিজ। তোমাকে বারণ করে কি আর কোনো লাভ হয়? তুমি তো কারোর কথাই শুনতে চাও না। জোর করে হলেও আদর করো। উফ, কি শান্তি!
তোমাকে আদর করে যান, আমি মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। আমাকে আটকে রাখার ক্ষমতা আর কারোর নেই। ইস, আচ্ছা জান, তুমি কিসে আটকাও? আমি তো তোমার ভালোবাসায় আটকে যাই, কিন্তু পুরুষ লোক নিজের আদর ভালোবাসায় আটকায়। একজন পুরুষকে আটকে রাখতে হলে বেশি করে আদর করতে হবে। ওরে বজ্জাত, আমি জানি না ভেবেছো? আমি খুব ভালো করে জানি যে তুমি এইসব কথা কেন বলছো। কেন বলছি জান? কারণ তোমার আদর করতে ভালো লাগে, আর সেই জন্যই তুমি আদর করতে চাইছো। উফ, তাই নাকি গো? আচ্ছা, তুমি যেটা মনে করবে সেটাই। আমাকে আদর করতে দাও বেশি করে, তাতেই হবে। নীরব নিধিকে নিজের বাহুডোরে শক্ত করে আবদ্ধ করে নিয়ে নিধির গোলাপি রঙের ঠোঁট জোড়ার দিকে দৃষ্টিপাত করল। নিধির গোলাপি রঙের ঠোঁট জোড়া নীরবকে এত বেশি করে আকর্ষিত করে যে নীরব ওর ঠোঁটের ছোঁয়া ছাড়া আর কিছু ভাবতেই পারে না। নীরব এখন সে মিষ্টি ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে নিজের তৃষ্ণা মেটানোর কথা ভাবছে। নিধি নিজেও বুঝতে পারছে যে নীরব আসলে কি চাইছে। নীরব নিধির ঠোঁট জোড়া ধীরে ধীরে নিজের দখলে নিয়ে নিল। নীরব নিধির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে চুমু খেতে লাগলো। নিধি নিজেও নীরবের সাথে সমান তালে রেসপন্স করতে লাগলো। নীরব নিধির সাথে আর নিধি নীরবের সাথে পাগল হয়ে যেতে লাগলো। বেশ কিছু সময় ধরে তারা একে অপরের ঠোঁটে আদর করার পর আলতো করে নীরব নিধির ঠোঁট জোড়া ছেড়ে দিল। অতঃপর আর কি শুরু হয়ে গেল সিনিয়র পুলিশ বউয়ের সাথে রোমান্টিক আদর। নীরব আর নিধি যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। দোয়া করবেন তাদের জন্য। অতঃপর বলতে চাই, ভালো থাকুক পৃথিবী, বেঁচে থাকুক সমস্ত ভালোবাসা। সমাপ্ত।